এবার শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের গুরুত্ব অধিক। পক্ষে দ্বিতীয় বক্তা বলবেন আলিফ ইবনে আজাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। পক্ষে বলছি। মাননীয় মডারেটর লক্ষ্য করুন আজকে আসলে আমরা কেন পক্ষে বলছি, আমাদের দলীয় ক্ষেত্রটা কেমন। লক্ষ্য করুন আজকে একজন শিশুর মাঝে বিভিন্ন ধরনের প্রতিভা থাকতে পারে। এখন এই বিভিন্ন ধরনের প্রতিভাগুলোর মধ্যে শিশুর মধ্যে কোনটি রয়েছে সেটি অন্বেষণ করার দায়িত্ব থাকে পরিবারের। আবার সেই শিশুকে তার প্রতিভা সম্পর্কে সচেতন করার দায়িত্ব থাকে পরিবারের। যখন আজকে প্রমাণ করব যে পরিবারের ভূমিকা অধিক, তখন সেটি দৃশ্য নিয়ে আসা যায়। দৃশ্যটি কেমন মাননীয় মডারেটর? লক্ষ্য করুন আজকে প্রত্যেকটি ছোট বাচ্চা, একটি শিশু, তার আসলে সকল জানার ইচ্ছা, তার সকল কৌতূহল, সকল কিছুর একটি মাত্র জায়গা থাকে, সেটি হচ্ছে পিতামাতা। এখন সেই পিতামাতা যখন কিনা মাননীয় মডারেটর আজকে একটি যুক্তিযুক্ত উত্তর দেয় তার সকল প্রশ্নে, তখন আসলে তার কৌতূহল প্রবণতার বৃদ্ধি পায়, তার আসলে আরও জানার ইচ্ছা বৃদ্ধি পায়। এই যে এই জানার ইচ্ছা থেকে মাননীয় মডারেটর আমরা সেই আইনস্টাইনের E=mc² মতো কিছু সূত্রের আবির্ভাব দেখতে পারি মাননীয় মডারেটর। আবার লক্ষ্য করুন মাননীয় মডারেটর আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা যে বিষয়টি নিয়ে আসলেন সেটি হচ্ছে তাদের দলের প্রথম বক্তা নিয়ে আসলেন যে আমাদের আজকের এই প্ল্যাটফর্মটির কথা। আজকে বিটিভি আমাদেরকে প্রতিভা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে। হ্যাঁ মাননীয় মডারেটর, এটি আজকে একটি রাষ্ট্রীয় উদ্যোগ। এখন প্রতিপক্ষ দলের বন্ধুরা আজ আপনারা এখানে এসে বিতর্ক করছেন, কিন্তু আপনার একজন সহপাঠী কিন্তু আজকে ক্লাসে বসে পড়া মুখস্থ করে যাচ্ছে, তার কিন্তু প্রতিভা বিকাশে কোনো প্রয়োজনীয়তা সে বোধ করছে না। এখন রাষ্ট্রীয় উদ্যোগ আপনার জন্য সমান, সহপাঠীর জন্য সমান, তাহলে পার্থক্য কোথায় প্রতিপক্ষ দলের বন্ধুরা? আজকে পার্থক্য মাননীয় মডারেটর পরিবারের ক্ষেত্রে। আজ আপনার পরিবার আপনাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য সাহস জুগিয়েছেন, আজ ঢাকায় এসে আজ আমাদের বিতর্ক করার জন্য মাননীয় মডারেটর তার আজকে সামর্থ্য জুগিয়েছে, আজ তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। কিন্তু আজ আমার যে সহপাঠী যে কিনা আজকে মাননীয় মডারেটর সেই বইয়ের পড়া মুখস্থ করে যাচ্ছে, তার পরিবার আসলে বিশ্বাস করে মাননীয় মডারেটর আসলে এই বিতর্ক চর্চার মাধ্যমে তার প্রতিভার বিকাশ হবে না। অর্থাৎ রাষ্ট্রীয় উদ্যোগ থাকলেও আমাদের দরকার মাননীয় মডারেটর আগে সেই পরিবারের সহায়তা। আজকে তাদের দলের প্রথম বক্তা আরও বলে গেলেন যে আমাদের পথ শিশুদের জন্য ভাতার বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। এখন মাননীয় মডারেটর ভাতার ব্যবস্থাটা আসলে কেমন? আজকে ভাতা হয়তো বা আমার 3 মাস অন্তর দেবে বা 6 মাস অন্তর দেবে। এখন এই ভাতার পরিমাণটুকু আসলে কতটুকু? আজ যদি আমার পরিবার মনে করে যে যদি কিনা আজকে সে শিশু শ্রমে পাঠায় তাহলে প্রত্যেক দিন সে 50 টাকা বা 100 টাকা করে মজুরি পাচ্ছে, তাহলে ভাতার তুলনায় কিন্তু মজুরি বেশি আসছে। তাহলে আমার পরিবার কেন আমাকে ভাতার দিকে আগাবে, কেন আমাকে শিক্ষার দিকে আগাবে, কেন আমাকে শিশু শ্রমের দিকে আগাবে না? আমার তো শিশু শ্রমে বেশি টাকা আসবে। কিন্তু মাননীয় মডারেটর যদি আমার পরিবার সচেতন হয়, যদি কিনা আমার পরিবার এটি অনুভব করে যে শিশু শ্রমে গেলে আমার প্রতিভা আজকে বিনষ্ট হতে পারে, তাহলে তারা যতই ভাতা দিক সেটি আজকে বড় কথা নয়। আজকে আমার পরিবারের কাছে বড় কথা হবে আজ আমার প্রতিভা বিকাশের জন্য শিশু শ্রম রোধ করে আমাকে বিদ্যালয়ে পাঠাতে হবে। মাননীয় মডারেটর এরপর আসলে যে বিষয়টি নিয়ে আসতে চাই, যে দৃশ্যটি, সেই দৃশ্যটি হচ্ছে মাননীয় মডারেটর আমাদের এই যে চিত্রকলা, আজ আমাদের যে স্থাপত্যকলা, এসবের জনক বলে আমরা বাংলাদেশে যাকে গুরু মানি তিনি হচ্ছেন মাননীয় মডারেটর জয়নুল আবেদিন। হ্যাঁ মাননীয় মডারেটর, সে 1914 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা সেই জয়নুল আবেদিনের কথা বলছি, যাকে আমরা শিল্পাচার্য বলে জানি। এখন মাননীয় মডারেটর এই যে জয়নুল আবেদিন, তিনি আসলে জন্ম থেকে একটি প্রতিভার অধিকারী ছিলেন। সেই প্রতিভাটি হচ্ছে চিত্রাঙ্কন। তার সেই প্রতিভা কর্ম আমরা পরবর্তীতে অনেক দেখেছি, কিন্তু মাননীয় মডারেটর তার সেই প্রতিভা যে একসময় হারিয়ে যেতে গিয়েছিল, মারা যেতে গিয়েছিল, তার খবরটিও আমরা জানি। সে কিনা মাননীয় মডারেটর তার আর্থিক সংকটের কারণে, বিভিন্ন পারিবারিক সমস্যা ইত্যাদি কারণে যখন তার সেই চিত্রাঙ্কন মাননীয় মডারেটর আজকে তার স্বপ্নে পরিণত হতে যাচ্ছিল, যখন তার প্রতিভা মারা যেতে যাচ্ছিল, ঠিক তখন আসলে তার মা তার গলার হার বিক্রি করে মাননীয় মডারেটর তাকে সেই কলকাতা আর্টস কলেজে পাঠিয়েছিল। মাননীয় মডারেটর রাষ্ট্রীয় উদ্যোগ কোথায়? রাষ্ট্রীয় উদ্যোগ এখানে নেই। রাষ্ট্রীয় উদ্যোগ কখন আসলো? যখন কিনা কলকাতা আর্টস কলেজে যাওয়ার পরে আজকে জয়নুল আবেদিন তার প্রতিভা বিকাশ ঘটালেন, নিজেকে একজন প্রতিভাবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সমাজের সামনে সে আজকে প্রতিষ্ঠিত হলেন। তখন মাননীয় মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ প্রতিষ্ঠিত করা হলো। তাহলে মাননীয় মডারেটর বিকাশটি ঘটলো কোথায়? বিকাশটি ঘটলো সেই পরিবারে। তাই আসলে সেখান থেকে আজকে আমরা পক্ষে বলছি এবং বলছি শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা বেশি। এরপরে মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকে আমাদেরকে বললেন যে আজকে পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা প্রতিভা বিকাশ করব। হ্যাঁ মাননীয় মডারেটর পাঠ্য বই দরকার, কিন্তু আজ আমি শুধু পাঠ্য বই পড়ে যাব নাকি পাঠ্য বইয়ের বাইরে এসে এখানে দাঁড়িয়ে বিতর্ক করব, এটি কখনো আমার সরকার ঠিক করে দিতে পারে না মাননীয় মডারেটর। কিন্তু এটি যেটা ঠিক
করে আমার পরিবার আমার প্রতিভা বিকাশের যে ক্ষেত্রটি চিহ্নিত করে, অর্থাৎ সেই পাঠ্য বইয়ের মধ্যে আমার জ্ঞান সীমাবদ্ধ থাকবে নাকি আজ আমি বাইরের সম্পর্কেও জানবো, এটি কখনো সরকার নির্ধারণ করতে পারে না। সরকার আজকে বিতর্কের একটি প্ল্যাটফর্ম দেবে, আপনার পাঠ্য বইও দেবে, দুটি জায়গায়। আজ প্রতিভার বিকাশ কোথায় ঘটবে সেটি আজ যখন আমি চিহ্নিত করতে পারবো না, আমার পরিবার আমাকে চিহ্নিত করিয়ে দেবে মাননীয় মডারেটর। তাহলে আজ যখন মূল ভূমিকা আমরা আসি, তখন আসলে সেই মূল ভূমিকা পরিবারের ক্ষেত্রে গিয়ে দাঁড়ায়। এরপর আসুন মাননীয় মডারেটর, আজ যখন আমি আমার ছোটবেলায় বিগ ব্যাং কিংবা কৃষ্ণ গহ্বরের বিভিন্ন উত্তর আজকে যুক্তিযুক্তভাবে পাবো, তখন আসলে মাননীয় মডারেটর আমার মধ্যে জানার আগ্রহ বাড়বে। তাই সবশেষে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।